পিলখানা হত্যাকাণ্ড, ন্যায় বিচার ও সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্য দরকার। 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে কি ঘটেছিল জাতির ইতিহাসে সেই কালো দিনগুলোতে? বিটিআর বিদ্রোহের নামে পরিকল্পিতভাবে নিরস্ত্র সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করা হয়, তাদের লাশের উপর গুলি করা হয়, তাদের স্ত্রী ও সন্তানদেরকে নির্যাতন ও হত্যা করা হয়, এমনকি গর্ভবতী মাকেও খুন করা হয়। শুধু তাই নয়, খুনিরা এরপর খুন করে তাদের লাশকে পুড়িয়ে ফেলে এবং গণকবর তৈরি করার মতো পৈশাচিক কর্মকাণ্ড করা হয়, যা নিঃসন্দেহে ক্ষমার অযোগ্য একটি অপরাধ। সেদিন পরিকল্পিত খুনি বাহিনীর কাছে ক্ষমা চেয়েও কোনো অফিসাররা রেহাই পাননি। আজ 25শে ফেব্রুয়ারি দীর্ঘ 16 বছর ধরে এই হত্যার কোনো বিচারই হয়নি। জালিম হাসিনা কিছু লোক দেখানো নাটক ছাড়া আর কোনো কাজই করেনি। শুধু তাই নয়, তাদের সন্তানেরা যখন এই জালিম হাসিনার কাছে বিচার চেয়েছিল, তাদেরকেও হত্যার হুমকি দিয়েছে, যা মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে এবং অন্যান্যদের কথার মাধ্যমে ফুটে উঠেছে। ওনার নেত্রী পিলখানায় আমার বাবা মাকে জবাই দিয়েছে, আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই। এই ভয়ঙ্কর ঘটনার প্রেক্ষিতে কি ছিল তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ভূমিকা? 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারির ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে বোঝা যায় যে শুরু থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার রহস্যজনক ভূমিকা পালন করেছে। এত বড় ঘটনার পরিকল্পনা চলছিল আর সরকার তা জানে না, এ কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাছাড়া জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট অতি গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে কেন শুরুতেই অনভিজ্ঞ প্রতিনিধিদের পাঠানো হয়েছিল, যারা কেবল কতিপয় বিদ্রোহীদের নিরাপত্তা নিশ্চিত করেছে, অথচ তারা সেনা সদস্য ও তাদের পরিবারের জান মাল ইজ্জতের নিরাপত্তা তোয়াক্কা করেনি। সেনা সদস্যবৃন্দ ও তাদের পরিবার বর্গের নিরাপত্তা নিশ্চিত না করেই হাসিনা সরকার কি উদ্দেশ্যে তড়িঘড়ি করে সাধারণ ক্ষমা ঘোষণা করল, যে ঘোষণার সুযোগ নিয়ে তারা 1.5 দিন ধরে লাশ গুম, ব্যাপক লুটতরাজ ও সেনা কর্মকর্তাদের পরিবার বর্গের উপর নির্যাতন করেছে। 26শে ফেব্রুয়ারি বিকালে বিডিআর সদর দপ্তরের আশেপাশের লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রকৃতপক্ষ কি ঘাতকদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি? সাহারা খাতুন 25শে ফেব্রুয়ারি অস্ত্র জমা নিলেন, তারপরও বিপুল পরিমাণ অস্ত্র বাইরে গেল কিভাবে? যেসব বিদেশি নাগরিক আইডি সহ ধরা পড়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো কেন? বিমানে করে কারা পালালো? দেশবাসী ও সেনা কর্মকর্তাদের এইরকম অসংখ্য প্রশ্নের উত্তর হাসিনা সরকার তাদের 15 বছর শাসনামলে প্রদান করেনি। বিভিন্ন বিদ্রোহ দমনের অভিজ্ঞ সেক্টর লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত এক টকশোতে বলেছেন, সেনাবাহিনী আসতে 15 মিনিট, বিদ্রোহ দমন করতে 5 মিনিট। তাহলে আধা ঘন্টার সামরিক সমাধানের পরিবর্তে 36 ঘন্টার তথাকথিত রাজনৈতিক সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন? এখানে আরও একটি প্রশ্ন থেকে যায়। শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে সকাল 11টার মধ্যে সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে। এটা জেনেও প্রধানমন্ত্রী কিভাবে দুবার সাধারণ ক্ষমা ঘোষণা করলেন? অস্ত্র সমর্পণ করুন, আপনাদের কোনো ক্ষতি হবে না, আমি আশ্বস্ত করছি। শেখ হাসিনার সাথে যে 14 জন মিটিং করেছিল তারা সবাই কি গ্রেফতার হয়েছিল? তাদের তালিকা কোথায়? ধানমন্ডির এমপি তাপস তখন মিডিয়ায় বলেছিলেন চমক আছে। চমকটি আসলে কি? সেনা কর্মকর্তাদের লাশ নাকি সকল হত্যাকারীর পলায়ন? অনেকে বলেছে সরকার দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছে, অথচ বাস্তবতা হলো বিদ্রোহ দমন করা যেত, দমন করা হয়নি। সেনা কর্মকর্তাদের বাঁচানো যেত, বাঁচানো হয়নি। আমরা বীর সেনা কর্মকর্তাদের হারালাম। বিডিআর এর চেইন অব কমান্ড ধ্বংস হলো
এবং হত্যাকারীরা পালিয়ে গেল। শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় উদ্দেশ্যপ্রণীতভাবে বিভ্রান্তকর বক্তব্য দিয়েছে। যেমন তিনি বলেছেন যে সরকারকে বিব্রত করতে এই ঘটনা ঘটানো হয়েছে, অথচ জনগণের কাছে পরিষ্কার যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। এমনকি মিডিয়ার দায়িত্বশীল আচরণের কথা বলে সরকার সত্য প্রকাশের পথে কঠিন বাধা সৃষ্টি করেছিল। শেখ হাসিনার সাথে সেনা কর্মকর্তাদের বৈঠকের একটি অংশ ইন্টারনেটের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে যাওয়ায় সরকার ওই ওয়েবসাইটগুলো বন্ধ করে দিয়েছিল। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের সন্দেহে তালিকা শীর্ষে এর পিছনে আসলে কলকাঠি কে নাড়ল? পিলখানা ষড়যন্ত্রের মূল রহস্যের উদ্ঘাটন করতে হলে প্রথমে সমগ্র বিষয়টিকে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট থেকে দেখতে হবে। কারণ দেশের অস্তিত্ব বিরোধী এত বড় একটি ষড়যন্ত্রের পিছনে বাইরের শক্তি সম্পর্ক থাকাই সবচেয়ে যুক্তিযুক্ত সম্ভাবনা। তাই এটা স্পষ্ট যে পিলখানা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। আমরা সকলেই জানি সাম্রাজ্যবাদী পশ্চিমা বিশ্ব তাদের দৃষ্টি মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে দক্ষিণ এশিয়াতে স্থাপন করেছে। ফলে এই অঞ্চলে ভারত চীনের মাঝামাঝি অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ ভারতের কাছে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সমুদ্র সীমায় সামরিক ঘাঁটি তৈরি করতে চায় এবং বাংলাদেশের ভূমিকে চীন ও মায়ানমারে তার স্বার্থের হাসিলের জন্য ব্যবহার করতে চায়। কারণ এই অঞ্চলে পশ্চিমা বিশ্বের মোড়ল আমেরিকার দুটি উদ্দেশ্য রয়েছে। প্রথমটি হচ্ছে চীনকে নিয়ন্ত্রণ করা এবং দ্বিতীয়টি হচ্ছে এই অঞ্চলে তথা বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় ইসলামের পুনরুত্থান ঠেকানো। আর এই কারণেই আমেরিকা ভারতের সাথে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে এবং তারা আঞ্চলিক চৌকিদার হিসেবে ভারতকে নিযুক্ত করেছে, যাতে ভারত চীনের বিরুদ্ধে আমেরিকার স্বার্থ হাসিল করতে পারে এবং এই অঞ্চলের মুসলিম রাষ্ট্রসমূহের উপর তার নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় করতে পারে। এই লক্ষ্যেই 2008 সালে মার্কিনীরা ভারতের সাথে সমঝোতা করে হাসিনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করে এবং বাংলাদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার দায়িত্ব অর্পণ করে বিশ্বাসঘাতক হাসিনা সরকারের উপর। তাই ভারতের সাথে হাত মিলিয়ে হাসিনা আমাদের মেধাবী ও বীর সেনা অফিসারদেরকে পিলখানায় হত্যা করার পুরো প্রক্রিয়া সম্পন্ন করে। কারণ এই সেনা অফিসারগণ ছিলেন ভারতের আধিপত্য ও মুশরিক সেনাবাহিনীর সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের পথে প্রধান বাধা। এর পাশাপাশি সেনাবাহিনীর অধীনে যে বিডিআর ভয়ে ভারত কম্পমান ছিল, যে বিডিআরের হাতে রৌমারী, পাদুয়া, বড়ইবাড়িতে বিএসএফ প্রচণ্ডভাবে পর্যবসিত হয়েছে, সে বিডিআরকে ধ্বংস করা এবং বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করা ভারতের আধিপত্য বিস্তারের জন্য ছিল এটি খুবই গুরুত্বপূর্ণ। তাই পিলখানায় সেনা হত্যাকাণ্ডের পরে শক্তিশালী বিডিআরকে ভেঙে নতুন বাহিনী গঠন করার মাধ্যমে হাসিনা যেন ভারতের হয়ে পাদুয়া, রৌমারী, বড়ইবাড়ি ঘটনার প্রতিশোধ নিয়েছে। যেহেতু ভারত এই উপমহাদেশে নিজেকে চালকের আসনে দেখতে চায় এবং আঞ্চলিক শক্তি হিসেবে নিজের অবস্থান সুসংহত করতে চায়, সেহেতু আধিপত্যবাদী এই নীতি থেকে ভারত সবসময় তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে অস্থিতিশীল করতে চায়, যেন ভুটানের মতো বাংলাদেশের শ্রীলঙ্কা ও নেপাল রাষ্ট্র হিসেবে ব্যর্থতার গ্লানি কাঁধে নিয়ে একসময় ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায়। এ লক্ষ্যে ভারত সবসময় বাংলাদেশ সহ তার অন্যান্য প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ পরিস্থিতি অশান্ত করার জন্য তাদের বিরুদ্ধে নানা রকম অপতৎপরতা বা অপপ্রচার লিপ্ত থাকে। এছাড়াও ভারতের এদেশীয় দালালরা বিভিন্ন টকশো বা সভা সেমিনারে এদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে ক্রমাগত বিষেধাগার করেছে এবং জনগণ ও সেনাবাহিনীর মাঝে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা চালানো হয়েছে। কারণ শক্তিশালী নেতৃত্ব, শাসন ব্যবস্থা ও প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ যদি একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়, তবে তা হবে ভারতের আধিপত্যবাদী নীতির জন্য হুমকি স্বরূপ। পরিণতিতে ভারতের অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্ন চুরমার হয়ে যাবে। 1947 সালে ভারত ভাগের পরক্ষণেই কংগ্রেসের সভাপতি আচার্য কৃপণালী বলেছেন, "Neither the Congress nor the nation has given up its claim of united India." অর্থাৎ কংগ্রেসের কিংবা জাতীয় অখণ্ড ভারতের দাবি পরিত্যাগ করেনি। মাউন্ট বাটেন অ্যান্ড দ্য পার্টিশন অফ ইন্ডিয়া নামক বইয়ে বলা হয়েছে, স্বাধীন বাংলার তখনকার দাবির বিরুদ্ধে
হিন্দু মহাসভার আপত্তি সমর্থন করেছিল পণ্ডিত জওহরলাল নেহেরু। নেহেরু মনে করতেন যে পূর্ব বাংলা একসময় ভারতের সাথে যোগ দিবে। এখানে ইন্ডিয়া ডক্ট্রিন এর প্রতিফলন হয়েছে। ইন্ডিয়া ডক্ট্রিন এর সার কথা হচ্ছে দক্ষিণ এশিয়া হচ্ছে একটি স্ট্র্যাটেজিক ইউনিট, যার নিয়ন্ত্রণ থাকবে ভারতের হাতে। গুজরাল ডক্ট্রিনের কথাও এখানে উল্লেখযোগ্য, যেটির সারমর্ম হচ্ছে ভারত তার স্বার্থের প্রতি আঘাত সৃষ্টিকারী যে কোনো দেশের উপর আক্রমণ চালানোর অধিকার রাখে। এবার আসা যাক ইন্ডিয়া ডক্ট্রিন এবং গুজরাল ডক্ট্রিনের আলোকে পিলখানা হত্যাকাণ্ডের পরবর্তী ভারতের ভূমিকায় চুলচেরা বিশ্লেষণ। বিডিআর হেডকোয়ার্টারে ঘটে যাওয়া নারকীয় হত্যাযজ্ঞের পরপরই ভারত সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উক্তি, তাদের সামরিক বাহিনীর ব্যাপক প্রস্তুতি এবং সে দেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে প্রকাশিত খবরগুলো যে কোনো ব্যক্তিকে উদ্বিগ্ন করার জন্য যথেষ্ট। নির্মম এই হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্তের স্বার্থে এই বিষয়গুলির সাথে যথেষ্ট গুরুত্বের সাথে বিবেচনা দাবি রাখে। সেই সময় ভারত সরকারের প্রতিক্রিয়া কী ছিল? ভারতের রাজনৈতিক নেতৃত্বের মনোভাব বলে দেয় যে তারা এই ঘটনার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে। ঘটনাটা 25 তারিখে 12:30টার দিকে ইন্ডিয়ান টিভি থেকে এনডিটিভি থেকে বলা হলো জেনারেল শাকিল মারা গেছে। এই খবরটা আমরা জানলাম। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি নয়াদিল্লিতে অনুষ্ঠিত কংগ্রেস নেতাদের বৈঠকে বলেন, এই পরিস্থিতিতে বাংলাদেশে সব ধরনের সহায়তা দিতে ভারত প্রস্তুত। আমি তাদের উদ্দেশ্যে কঠোর সতর্কবাণী পাঠাতে চাই। যারা বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে দুর্বল করার চেষ্টা করছে, তারা যদি এই কাজ অব্যাহত রাখে, ভারত হাত গুটিয়ে বসে থাকবে না, প্রয়োজনে সরাসরি হস্তক্ষেপ করবে, যা আউটলুক এর একটি প্রতিবেদনে জানানো হয়। ভারতের সেনাবাহিনীর প্রতিক্রিয়া। ভারতের সেনাবাহিনীর ব্যাপক প্রস্তুতি দেশবাসীকে উদ্বিগ্ন করেছে। এই প্রস্তুতি সম্পর্কে মিডিয়া যা প্রকাশিত হয়েছে তা ছিল নিম্নরূপ। ভারতের প্রখ্যাত ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস এর 2রা মার্চ 2009 তারিখে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, বিদ্রোহের পরপরেই বাংলাদেশে হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন বা মানবিক হস্তক্ষেপের জন্য ভারতীয় সেনাবাহিনীকে পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছিল। পত্রিকাটি আরও জানায়, বিদ্রোহের দিন ভারতের বিমান বাহিনী IAF, IL-76, হেভি লিফট এবং AN-32 মিডিয়াম লিফট এয়ারক্রাফট নিয়ে বাংলাদেশ সরকারকে পূর্ণ সহায়তা দিতে পুরোপুরি প্রস্তুত ছিল। বিএসএফ এর একজন ডাইরেক্টর জেনারেল এর উক্তি থেকেও ভারতের সামরিক প্রস্তুতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। 4 মার্চ 2009 তারিখে এক বিবৃতি তিনি বলেন, বাংলাদেশে এই সংকট শুরু হবার পর আমরা ইন্দো বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত আমাদের সকল সৈন্যদল ও অফিসারদেরকে সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থান থাকার নির্দেশ দিয়েছি। ভারত যে এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল তা আমরা ভিকটিমের মুখেও শুনতে পাই। আমি যখন পিলখানায় ছিলাম আমাকে রুম থেকে ধরে নিয়ে যায়। আমি যে রুমটার মধ্যে ছিলাম সেটা ছিল ছায়ানীর নামে 3 রুমের একটা বাসা। আমার রুমে 3 জন হিন্দি ভাষী লোক প্রবেশ করে। 9 থেকে 12 জন লোক আমার রুমে প্রবেশ করেছিল, আমাকে রুম থেকে বের করে নিয়ে গিয়েছিল। বের করে নেওয়ার পর আমি খেয়াল করেছি 3 জন লোক হিন্দি ভাষায় কথা বলছিল। স্বভাবতই প্রশ্ন আসে, বাংলাদেশে ঘটে যাওয়া পিলখানা হত্যাকাণ্ড ঘিরে ভারতের মতো বিশাল রাষ্ট্রে এত প্রস্তুতি কেন? ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সাবেক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বি রমন 27শে ফেব্রুয়ারি ভারতের বিখ্যাত ম্যাগাজিন আউটলুকে বলেন, ভারতের প্রতি বিডিআর সদস্যদের বৈরী মনোভাব বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাধা। এমনকি জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য বিডিআর এর ঘটনার জঙ্গি কানেকশন থাকার প্রোপাগান্ডা ভারতীয় মিডিয়াই প্রথম শুরু করে। পরবর্তীতে একই ধরনের কথা আমরা এদেশের মন্ত্রীদের মুখে শুনতে পাই। অতএব বিশ্লেষণের শেষে আমরা বলতে পারি যে 3টি প্রধান মোটিভের জন্য মোর্শেক রাষ্ট্র ভারত হাসিনা সরকারের সহযোগিতা পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রথমত, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এর মাধ্যমে ভারতের অখণ্ড ভারত ও অপ্রতিদ্বন্দ্বী আঞ্চলিক শক্তির মর্যাদা লাভের পথ সুগম হয়। দ্বিতীয়ত, মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের সেনাবাহিনী সবসময় ভারতের নিরাপত্তার জন্য হুমকি। বিডিআরের চেইন অফ কমান্ড ধ্বংসের মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা। এখানেও লাভবান একমাত্র ভারত।
উপরন্তু এই সেনা হত্যাকাণ্ডের মাধ্যমে বিডিআর ও সেনাবাহিনীর মধ্যে যে সন্দেহ এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে তার দীর্ঘ মেয়াদী সুবিধাও যাবে ভারতের পকেটে। তৃতীয়ত, দেশের সীমান্ত অরক্ষিত হলে সবচেয়ে সুবিধা হবে ভারতের। ভারত এই সুযোগে অনেক ধরনের পুশ ইন করবে, যার মধ্যে রয়েছে ফেন্সিডিল, ইয়াবা, ভারতীয় মোটরসাইকেল এবং কিছু মানুষ যারা কোনো ঘটনা ঘটাবার অপেক্ষায় থাকবে। এখন দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং ন্যায় বিচার নিশ্চিত আমাদের ভাবতে হবে যে কিভাবে এদেশকে ঘিরে চতুর্থমুখী ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের অবস্থান সুসংহত করা যায়। এই লক্ষ্যে সবার আগে আমাদের চিন্তা করে দেখা প্রয়োজন যে চারিদিকে শত্রু পরিবেষ্টিত অবস্থায় বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইস টু নান কতটুকু যুক্তিযুক্ত। কারণ 5ই আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবের মুখে স্বৈরাচারী ও বিশ্বাসঘাতক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে অসামঞ্জস্যপূর্ণ এই ধরনের পররাষ্ট্রনীতি কেবল আমাদের দেশের দুর্বলতার পরিচয় তুলে ধরবে। অথচ অর্থনৈতিক ও সামরিক দিক থেকে শক্তিশালী রাষ্ট্র হবার মতো বহু উপাদান বাংলাদেশে বিদ্যমান। অতএব আমাদের বুঝতে হবে যে আমরা যদি ভারত, মার্কিন, ব্রিটেনের দাবিদারি করি তাহলে এদেশে কোনোদিনই পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে না এবং প্রকৃত ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হবে না। কেবলমাত্র ইসলামী আদর্শের ভিত্তিতে সংবিধান প্রণয়ন করা হলে এমন শাসকগণ ক্ষমতায় আসবে যারা বিদেশি রাষ্ট্রের দাবিদারি না করে 16 বছর আগে পিলখানায় আমাদের মেধাবী সেনা অফিসারদের হত্যাযজ্ঞের সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং এর পাশাপাশি মূল পরিকল্পনাকারীদের মুখোশ উন্মোচন করবে। কারণ ইসলামী আদর্শ বিশ্বাসী শাসকগণ কখনই বিদেশি রাষ্ট্রসমূহের আধিপত্য মেনে নেবে না। এর পাশাপাশি তারা বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকল ক্ষেত্রে ভারত, মার্কিন, ইইউ, ইসরায়েলের দাবিদারি বন্ধ করবে এবং বিদেশি শক্তির হস্তক্ষেপ কঠোরভাবে প্রতিহত করবে এবং যে কোনো শত্রু রাষ্ট্রের সাথে ট্রানজিট কিংবা প্রাকৃতিক সম্পদ তুলে দেওয়ার মতো সকল ধরনের জাতীয় স্বার্থবিরোধী চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করবে। বিশেষ করে ভারতের সীমান্ত আগ্রাসন শক্তভাবে মোকাবেলা করবে এবং পানি আগ্রাসন সহ সকল ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। পিলখানায় সেনা অফিসারদের হত্যাকাণ্ডের বিচার ও দেশের সার্বভৌমত্ব রক্ষা এই মুহূর্তে আমাদের করণীয়। সেনা অফিসারদের হত্যার বিচার ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে, আর ইসলামী এদেশের মানুষের ঐক্যবদ্ধ থাকার একমাত্র ভিত্তি। দেশি বিদেশি তদন্তের নামে কোনো সরকার যাতে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে সেদিকে সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সমাজের সচেতন অংশকে সাহসী ভূমিকা পালন করতে হবে এবং দেশের মানুষের সামনে রাষ্ট্রের শত্রু মিত্রের ধারণা পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। সেনাবাহিনী বিডিআরকে বিভক্ত ও দুর্বল করে ধ্বংস করার ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে এবং সার্বিকভাবে দেশের প্রতিরক্ষা অবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। জাতীয় প্রতিরক্ষার সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ করে ভারত, মার্কিন, ব্রিটেন সহ সকল শত্রু রাষ্ট্রের মোকাবেলায় তৈরি রাখতে হবে।